আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে মেডিকেল অ্যাডমিশন 2025 17 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল। তো কোশ্চিন আলহামদুলিল্লাহ তুলনামূলক বা সহজই বলা যেতে পারে আসলে, তাই না? আজকে আমরা মূলত সিবিসির পক্ষ থেকে তোমাদের বায়োলজি কোশ্চিনটা সলভ নিয়ে আসতেছি। আমি বেশি ব্যাখ্যা করব না ইনশাআল্লাহ, শুধুমাত্র হচ্ছে আমরা কোন টেকনিকগুলোর মাধ্যমে বায়োলজি পড়েছিলাম সেটা। আলহামদুলিল্লাহ বায়োলজি গতানুগতিক গত বছরগুলো থেকে এই বছর এটা অনেক সহজ হয়েছে। তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো, তবে একটু যদি বলি, দুর্ভাগ্য হচ্ছে যে ফুল সিলেবাস থেকে অনেক বেশি প্রশ্ন চলে এসেছে। তো যাই হোক, আমরা তারপর একটু চেষ্টা করি যে কিভাবে আমরা পড়েছিলাম মোটামুটি একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে দেখো তো, আমরা প্রশ্নগুলো আমি একটু এখানে একটু প্রশ্নগুলো আমি নিছি, একটু দেখি প্রশ্নগুলো কোনটার উত্তর কি আসতেছে। তো প্রথমত আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের একটা প্রশ্ন ছিল এরকম যে ডাক্টাস কুবেইরি রুই মাছের কোন তন্ত্রের অংশ। তোমরা একদম মাথার মধ্যে চলে আসছে যে রুই মাছের আমরা রক্ত সংবহন তন্ত্রে দুইটা পার্ট শিখছিলাম। একটা ছিল আমাদের কি, একটা ছিল আমাদের ধমনীতন্ত্র, আর আরেকটা কি ছিল বলতো, শিরাতন্ত্র। তাহলে রুই মাছের তোমার হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা ছিল ধমনীতন্ত্র, আর একটা কি শিরাতন্ত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা টেকনিক সবসময় আমরা ইউজ করছিলাম, যে এই শিরাতন্ত্রকে আবার আমরা যখন দুই ভাগে ভাগ করছিলাম, একটা ছিল আমাদের কি সিস্টেমিক, তাই না? সিস্টেমিক, আর একটা ছিল আমাদের পর্টাল। তো দুই ধরনের আমরা শিরাতন্ত্র পাইছিলাম, সিস্টেমিক শিরাতন্ত্র, পর্টাল শিরাতন্ত্র। এই যে বললাম সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র একটা টেকনিক আমাদের কি ছিল, কাজস ডাকাতি করে কি সাইনাসে যায়, মনে আছে নিশ্চয়ই তোমাদের, ঠিক আছে? আমরা একটা একদম টেকনিক পড়ছিলাম যে কাজস ডাকাতি করে, তাই না? ডাকাতি করে কোথায় যায়, সাইনাসে যায়, ঠিক আছে? এটা দরকার নেই আমাদের। তো কি কি ছিল, কার্ডিনাল, জুগুলার, সাবক্লাভিয়ান, ঠিক আছে? এরা কোথায় যাইতো, ডাকাতি। ওই ডাকাতটা কি বলছিলাম, ডাক্টাস কুবেইরি। আশা করি তোমাদের টেকনিকটা মনে পড়তেছে যে শিরাতন্ত্রের মধ্যে আমরা পড়ছিলাম যে শিরাতন্ত্র দুই অংশে বিভক্ত, সিস্টেমিক আর পর্টাল। সিস্টেমিকটা আমরা বলছিলাম এইভাবে যে কাজস ডাকাতি করে সাইনাসে যায়। সাইনাসতে কি ছিল, সাইনাস ভেনোসাস, তাই না? সাইনাসে যায়। তার মানে যারা মোটামুটি এই টেকনিকটা বলো অথবা হচ্ছে যে কথাটার সাথে তোমরা মনে করতে পারতেছো, তাকে আমরা বলছিলাম ডাক্টাস কুবেইরি। আমরা বলছিলাম ডাক্ট মানে কি, নালী। বিজ্ঞানী কুবেইরি নালীগুলো আবিষ্কার করছিল, এই জন্য এটাকে বলা হয়েছিল ডাক্টাস কুবেইরি, তাই না? এইভাবে আমরা খুব ইজিলি মনে করতে পারি এটা শ্বসন তন্ত্র না, রেচন তন্ত্র না, এটা ধমনী তন্ত্র না, এটা আমাদের কি কার অংশ, শিরাতন্ত্রের অংশ। আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি মোরলেস এটা তোমরা নিশ্চয়ই পারবা। নেক্সট আমরা যদি দেখি পেসমেকারের কাজ কি। তো প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো, যে প্রশ্নগুলো এইরকম হবে, আমাদের এক্ষেত্রে প্রচন্ড পরিমাণ ইলিমিনেশন মেথড আমার কাজে লাগাইতে হবে। হোয়াট ইজ ইলিমিনেশন মেথড? ইলিমিনেশন মেথড মানে হচ্ছে ডিলেট করার যে চিন্তা আমার জ্ঞান থাকতে হবে। তুমি দেখো, আমার বলতেছে কি পেসমেকারের কাজ কি, ডিরেক্ট কোনো কাজ আমার মাথায় তো ওই সময় থাকবে না, তাহলে আমার রক্তকে তরল রাখে। আচ্ছা, আমরা কোথায় গিয়ে জানি আমাদের যখন এসএ নোড নষ্ট হয়ে যায়, আমরা মোটামুটি জানি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কি কি ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমরা এখানে ছিল এসএ নোড, তারপরে কি ছিল, এখানে ছিল এভি নোড, তাই না? তারপরে বান্ডেল অফ ভিস, পার্কিনজি ফাইবার, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমাদের ছিল। তো যখন আমাদের এসএ নোডটা কাজ করতেছে না, তখনই তো আমরা কি করি, পেসমেকারটা ইউজ করি, তাই না? আচ্ছা ফাইন, তাহলে পেসমেকারের কাজ কি রক্তকে তরল রাখা? অবশ্যই না, তাহলে এটা বাদ। নেক্সট কি বলতেছে, হৃদরোগ প্রতিরোধ করা। হৃদরোগ প্রতিরোধ কিভাবে হয় পেসমেকারের সাথে? হৃদরোগ প্রতিরোধ করার জন্য তো আমার কি হৃদপিণ্ড, মানে হৃদরোগ তো অনেকগুলো কারণে হচ্ছে, তো এর মাঝখানে খুব কমনলি আমাদের এমআই বা ইত্যাদি, এগুলো তো রক্তনালীর স্টেন্টিং করতে হবে, এনজিওপ্লাস্টি। তো এটা অবশ্যই আমাদের উত্তরের মধ্যে নয়, তার মানে এটা উত্তর কাটা। এরপরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা, এটা রক্ত সঞ্চালনের সাথে সেরকম আমাদের কোনো কাজ সরাসরি অবশ্যই আসতেছে না, ঠিক আছে? নেক্সট যদি দেখি হৃদস্পন্দন, তার মানে আমরা জানি যে পেসমেকারের একটা কাজ যেহেতু এসএ নোডের মতো, আমরা এসএ নোডকে কৃত্রিম পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার বলি, আর কৃত্রিম পেসমেকার আমরা পরে লাগাই, অর্থাৎ হৃদস্পন্দন। এখানে ধীর গতি বা গতি বাড়ানো যেটাই হোক, কিন্তু এই যে হৃদস্পন্দন কথাটা যেহেতু আমরা পাইছি, এই জন্য উত্তরটা আমরা কি দিব, হৃদস্পন্দন আমাদের তাকাইতে হবে। এইভাবে আমরা কিছু কিছু প্রশ্ন সলভের দিকে চিন্তা করবো ইনশাল্লাহ। এরপর আমরা জানি জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যু কাকে বলে। আমরা পড়ছিলাম কোষের মৃত্যু দুই ভাবে হয়, একটা হচ্ছে অটোমেটিক হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে। অটোমেটিক মানে তুমি যাই চাও, মানে চাও আর না চাও মরবেই, এটাকে আমরা কি বলছিলাম, অটোমেটিক। এই অটোমেটিক গুলোকে বলা হয় যেটা অটো হয়। অটো তোমাদের নিশ্চয় মনে আছে যে আমাদের জিনের মধ্যে লিখা আছে যে আমার মরতেই হবে, তাই না? আমার জিনের মধ্যে লিখা আছে আমার মরতেই হবে। তাহলে এই যে যে জিনের মধ্যে লিখা আছে আমার মরতেই হবে, আমি মরবই, তাহলে সেই মৃত্যুটা, অটো মৃত্যুটাকে আমরা কি বলি, অ্যাপোপ্টোসিস, ঠিক কিনা? যেটাকে আমরা বলি জেনেটিক্যাল মৃত্যু। আর নেক্রোসিস তোমাদের নিশ্চয় মনে আছে, আমি বলছিলাম তোমাদের নিউট্রিশন, তাই না? তাহলে নিউট্রিশনের জন্য আমাদের যেটা হয় সেইটাকে আমরা কি বলি, নিউট্রিশনের জন্য যেটা মরে তাকে আমরা বলি নেক্রোসিস, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে মেটাসিস, মেটাস্টাসিস বা অ্যাপোফাইসিস এগুলো তো একটাও না, কারণ আমরা জানি কোষের মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো অ্যাপোপ্টোসিস আর একটা কি নেক্রোসিস। তাহলে উত্তরটা আমাদের কি আসবে বলো তো সবাই? তাহলে উত্তরটা আমাদের আসতেছে অ্যাপোপ্টোসিস। আর যদি কি হইতো, যদি আমাদের হচ্ছে নিউট্রিশন বা পুষ্টির অভাবে বলতো,
তাহলে আমরা উত্তরটা দাঁড়াইতাম নেক্রোসিস। এবার ধরো কি বলতেছে, নিচের কোন এনজাইমটি রক্ত গলাতে সহায়তা করে? এটা হচ্ছে তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারের, সরাসরি হাসান স্যারের বই থেকেই প্রশ্নটা করা হয়েছে আর কি। এখানে আমরা যারা ফুল সিলেবাস পড়নি তারা চাইলে একটু নিজের মস্তিষ্ক খাটা এটা করতে পারতা, যে নিচের কোন এনজাইমটি রক্ত জমা রক্ত গলাতে ব্যবহৃত হয়। যেমন ট্রিপসিন, ট্রিপসিন এক্সাম কি, ওইখানে অবশ্যই এটাও আছে যে চোখের ছানি অপারেশনের ট্রিপসিন ব্যবহৃত হয়, ওই 3য় অধ্যায়ে এটা আছে। এছাড়া ট্রিপসিন আমাদের কি প্রোটিন, প্রোটিন পরিপাকে সহায়তা করে আমাদের ইউরিয়ার সাথে। তারপরে হলো পেপসিন, আমাদের পরিপাকের একটা এনজাইম, তাই না? 3য় অধ্যায়ে এগুলো তোমরা ছিল, এটা হলো সেকেন্ড পেপারের। কিন্তু লাস্ট আমাদের যেটা ইউরোবাইলেস, এটা সরাসরি তোমার হচ্ছে তথ্য আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্কের এবং রক্তনালীর রক্ত জমাট বাঁধা গলানোর জন্য আমাদের যেটা ব্যবহৃত সেটা আমরা বলছিলাম ইউরোবাইলেস। আচ্ছা ফাইন। এরপরে তুমি দেখো আমাদের প্রশ্ন কি আসতেছে, নিচের কোনটি নাইট্রোজেন জাতীয় পদার্থ? তোমরা মোটামুটি সবাই মোটামুটি এটা পড়ছো অনেকবার, কিডনি অধ্যায়ে ছিল, অন্যান্য অধ্যায়গুলোতে আমাদের ছিল। এটাও মোটামুটি বলা যেতে পারে ফুল সিলেবাসের পড়া তথ্য, সেটা হলো 6 অধ্যায়ের, যে নাইট্রোজেন বিহীন, বলছে নাইট্রোজেন বিহীন পদার্থ কোনটা। তাহলে ওয়ার্ডটা বুঝতে হবে, বলে নাই কিন্তু নাইট্রোজেন যুক্ত কোনটা। সবসময় তোমরা পড়ো কি নাইট্রোজেন যুক্ত, এবার আসছে কি নাইট্রোজেন বিহীন। এটার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি, এই প্রশ্নগুলো আমরা যখন দেখব তখন আমাদের কাজ হবে, আমরা হচ্ছে চেষ্টা করব 4টা অপশনই পড়া। সবসময় আমরা 4টা অপশন না পড়ে কখনো উত্তর দিব না। দেখো তাহলে নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ, তাহলে বোঝা যাচ্ছে। দেখো আমরা সবাই জানি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে আমাদের আছে নাইট্রোজেন। আর আমরা যখনই অ্যামোনিয়া পড়ি তোমাদের তো মাথায় সাথে সাথে চলে আসে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তাই না? এগুলো সব বজ্র পদার্থের আন্ডারে পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সকলে জানি বজ্র পদার্থ মানেই কি, তোমাদের নিশ্চয়ই পড়ছিলা যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, তাই না? এই পদ্ধতিটাকে কি বলে? রেচন। প্রোটিন থেকে যে বজ্র পদার্থ গুলো তৈরি হয় তাকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বলি। তো এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ গুলো আমাদের কি কি? আমরা সবাই জানি অ্যামোনিয়া, তার সাথে সাথে আমরা পড়ছিলাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তার মানে এই 3টা উত্তর না, বুঝাই যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কি কোনো মানে আমাদের নাইট্রোজেন যুক্ত আসবে না। তার মানে বোঝা গেল উত্তরটা কি হবে আমাদের, বলতো ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ফাইন। নেক্সট, পূর্ণবয়স্ক মানুষের 2 বৃক্কে প্রতি মিনিটে রক্ত সঞ্চালনের পরিমাণ কত? তোমরা মোরলেস সবাই এটা জানো, এটাও আজমল স্যারের বই থেকে হুবহু তুলে দেওয়া একটা লাইন, কিন্তু তোমরা যারা ক্লাসে পড়ছো তারা সকলে জানো। আমাদের কিডনির মধ্যে নরমালি আমরা যে জানি, আমাদের যে মনে করো গ্লোমেরুলাস, এটা মনে করো আমাদের গ্লোমেরুলাস। এখন এখানে মনে করো আমাদের হচ্ছে যে এফারেন্ট, ইফারেন্ট, আর এখানে কি ছিল আমাদের বোমেন্স ক্যাপসুল, তাই না? বোমেন্স ক্যাপসুল। তো আমাদের কি হয়, আমাদের প্রতিটা কিডনিতে প্রতি সেকেন্ডে মোরলেস 10 ml করে রক্ত যায়। বুঝতে পারছো? এই পাশ দিয়ে 10 ml করে রক্ত যায় পরিশ্রুত হওয়ার জন্য। এখন একটা কিডনিতে 10 ml করে যায়, তার মানে সেকেন্ডে, তাহলে মিনিটে কত যাবে? মিনিটে তাহলে কত হয় বলতো? 600 ml। বুঝতে পারছো কথা? তাহলে 600 ml একটা কিডনিতে যায়। আমরা জানি কিডনি কটা, 2টা, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1200 ml। বুঝতে পারছো? তো মোরলেস আমার 1200 ml সময় লাগে তোমার, মানে সরি 1200 ml যায় প্রতি মিনিটে। যেহেতু আমি এটাকে যে 60 সেকেন্ড করে ফেলাইছি, 60 সেকেন্ডে করে ফেলাইছি, তার জন্য বলা যেতে পারে যে এই যে বলছে প্রতি মিনিটে বলছে 2টি বৃক্কে, যদি একটা বৃক্ক উত্তর হইতো, একটা বৃক্ক যদি বলতো তাহলে আমাদের উত্তর হতো 600। কিন্তু যেহেতু 2টা বৃক্ক বলছে এই জন্য উত্তর হয় আমাদের 1200 ml। ঠিক আছে ঘটনা? আর এটা অনেকেই 125-এর সাথে কনফিউজ হয়ে যাইতে পারো যে ভাই 125 কিনা। দেখো এখানে বলছে রক্ত সঞ্চালনের পরিমাণ, মানে রক্ত কতটুকু কিডনিতে যায়, বলে নাই কিন্তু যে কতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। আমার রক্ত কিডনিতে যাচ্ছে কতটুকু, বৃক্কে যাচ্ছে কতটুকু, এরপরে বৃক্কতে পরিশ্রুত হওয়ার পর আমার এই জায়গায় যেগুলো জমা হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, মনে করো এই জায়গায় জমা হয়েছে, তাহলে এই জমা হওয়া গুলোর না মানে পরিমাণ হচ্ছে 125। কথা বুঝতে পারছো? 125 ml তোমরা মোটামুটি জানো। কিডনির জমা হয় যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেটা হলো 125, আর তার মধ্যে 124 কি হয়ে যায়? এই নালীতে অ্যাবজর্ব হয়ে যায়। তখন আমরা বলি যে 1 ml কি তৈরি হয় বলতো? মূত্র তৈরি হয় 1 ml। তার মানে যারা 125 দাগাইছো তারা কিন্তু ভুল দাগাইছো, আর এগুলো তো হওয়ার কোনো চান্সই নাই। তাহলে আমাদের হয় 1200 না হয় 125। এটা ডিরেক্ট বইয়ের লাইন, যারা পারছো আলহামদুলিল্লাহ, যারা পারো নাই তাদেরকে আরো পড়াশোনা করতে হবে অনেক। ওকে আচ্ছা, এরপরে কি বলছিলাম আমরা? দেখো তো, আমরা বলছিলাম যে কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়। তোমরা সকলে জানো ইমালসিফিকেশন মানেটা কি। ইমালসিফিকেশন মানে আমাদের মনে করো এরকম বড় বড় হচ্ছে কি থাকে, চর্বির দানাগুলো এরকম বড় বড় থাকে। তোমাদের আমি বারবার বলছি ক্লাসের মধ্যে যে মানে বাইল, বা যেটা বাইল সল্ট মানে কি পিত্ত লবণ, বাইল মানে কি পিত্ত, সল্ট মানে কি লবণ। তার মানে বাইল সল্ট কথার অর্থ হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ কি করে? আমাদের চর্বি যেগুলো আছে এই চর্বি কিন্তু মোটেও পরিপাক করে না,
পিত্তের কাজ কিন্তু কি চর্বিকে পরিপাক করা না, চর্বি পরিপাকের পরিবেশ তৈরি করা। সেম জিনিসটা এখানে তোমরা দেখো। তাহলে আমার পিত্ত লবণ কি করতেছে, এই বড় বড় যে উপাদানগুলো আছে, তো এই বড় বড় উপাদানগুলোকে ছোট 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 নয় পরিণত করতেছে। তার মানে আমার ইমালসিফাই করতেছে, তাই না? তাহলে এই যে পানির সাথে দ্রবণীয় করে দিচ্ছে, কথাটা এরকম। তাহলে ইমালসিফাই করতেছে। এর উপরে এসে আমাদের কোন এনজাইম পড়ে তোমাদের নিশ্চয় মনে আছে, লাইপেজ এনজাইম, তাই না? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ ইত্যাদি ইত্যাদি এনজাইম গুলো। তাহলে এই লাইপেজ এনজাইম আসার পরে মানে চর্বিকে পরিপাক করবে। তার মানে ইমালসিফিকেশন আমরা তো জানি, এই যে পিত্ত লবণের উপস্থিতিতে বড় বড় চর্বির দানাগুলো যখন সাবানের ফেনার মতো ছোট ছোট দানায় পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটাকে আমরা বলছিলাম ইমালসিফিকেশন। আচ্ছা ফাইন, আশা করি তোমাদের একটু করে মনে পড়তেছে। আমি এরপরে যাই, কি বলতেছে দেখো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? তোমরা সকলেই জানো রিকম্বিনেন্ট ডিএনএ মানে কথার মধ্যে বলছি কি রিকম্বিনেন্ট মানে রিকম্বিনেশন ঘটানো হয়েছে, বারবার বলছিলাম এগুলো। রিকম্বিনেশন 11 অধ্যায়ের প্রশ্ন। রিকম্বিনেশন মানে মনে করো আছে এটিজিসি, মনে করো এটিজিসি, এই এটিজিসি কে মনে করো এসিটিজি বানাইছে, মনে করো কথার কথা আছে, ঠিক আছে? একটা উল্টাই দিছে। তার মানে কম্বিনেশনটাকে রিকম্বিনেশন করছে। তাহলে যখন আমার রিকম্বিনেশন হয়ে যাবে, তাহলে সেই উদ্ভিদটা কি আর আগের মতো আছে? না, সেটা তখন কি হয়ে গেল? রিকম্বিনেন্ট উদ্ভিদ। আমরা সকলে জানি রিকম্বিনেন্ট উদ্ভিদ, এই যে তোমার যে আমরা যেগুলোকে কি কি নামে রাখি, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। হাসান স্যার বেশ সুন্দর তথ্য দেওয়া আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম মনে নাই? এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আরেকটা কি ছিল আমরা বলতেছিলাম, শয়তানি করে বলছিলাম ক্লাসে, এদেরকে কি বলা হয়? চেঞ্জ করা হয়েছে। এদেরকে কি বলছিলাম? ট্রান্সজেন্ডার, এরকম করে বলছিলাম না একটু, যে মানে তাদের মধ্যে চেঞ্জ আনা হয়েছে। ওইখান থেকে আমরা মনে রাখছিলাম যে তাদেরকে কি বলে? ট্রান্সজেনিক। বুঝতে পারছো? ট্রান্সজেন্ডার পরিবর্তনশীল এরকম, তাহলে কি বলে? ট্রান্সজেনিক। হাইব্রিড তো না, হাইব্রিড আমাদের ছিল দুইটা সাইটোপ্লাজমের মিলন, হাইব্রিড ছিল দুইটা আলাদা উদ্ভিদের ক্লোন, তো আলাদা জিনিস। তাহলে আমরা উত্তর কি মনে রাখবো বলতো? উত্তর হচ্ছে আমাদের তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে আমরা বলি ট্রান্সজেনিক অর্গানিজম। বুঝতে পারছো? টিও বলছিলাম আমরা, ট্রান্সজেনিক অর্গানিজম। আচ্ছা ফাইন, নেক্সট আমরা দেখি আমাদের এটা পেজ শেষ। আমরা এরপরে দেখি কি প্রশ্ন আসছে। এরপরে তোমরা দেখো তো একটু যে ক্রেবস চক্রের এখানে আমাদের আর কি কি আছে। ক্রেবস চক্রের আমাদের প্রশ্ন বলতেছে যে ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? তাহলে ঘটনাটা হচ্ছে তোমরা মোটামুটি সবাত শ্বসনের ধাপগুলো পড়ছিলা, 4টা ধাপ, তাই না? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এর মধ্যে প্রতি বছর তো একটু উল্টাউল্টি হয়, যে তোমার এসিটাইল কোয়ে থেকে মাইটোকন্ড্রিয়া হয়, কিন্তু এইটা তো মোটামুটি ফিক্সড যে আমাদের গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, দেন আমাদের ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ায় হয়। ঠিক না বে ঠিক? বুঝতে পারছো? তাহলে এটা খুবই সহজ, এটা তোমরা 9-10 থেকে সবাই করে, এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, সাইটোপ্লাজম হতে কোনো চান্সই নেই। আচ্ছা এইবার প্রশ্ন হলো মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে, বিশেষ করে 26 ব্যাচে এটা বুঝবে, আমাদের পরিপাক কিছুদিন আগে শেষ হয়ে গেল। আমরা এটা বারবারই বলছিলাম যে আমাদের মানুষের প্রথম মস্তিষ্ক কাকে বলতেছি? আমাদের মাথা, ঠিক, সেফাল। কিন্তু নেক্সট আমাদের দ্বিতীয় মস্তিষ্ককে কাকে বলা হয়? এন্টেরিক স্নায়ুতন্ত্র। প্রশ্ন হইলো এন্টেরিক স্নায়ুতন্ত্র আমাদের বলছিলাম যে আমাদের যে স্নায়ুতন্ত্র অর্থাৎ পরিপাকের জন্য আমরা জানি এন্টেরিক মানে কি? ইন্টেস্টাইন, ঠিক আছে কথা? আমাদের নালী, পরিপাক নালী, ওইখান থেকে আসছে কথাটা। তার আমাদের যে পরিপাক তন্ত্রের মধ্যে আমাদের ছিল কি মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে? একটা ছিল কি ইন্ট্রিনসিক আর একটা ছিল কি এক্সট্রিনসিক, দুইটা ভাগে ভাগ করছিলাম। আমাদের এই এন্টেরিক স্নায়ুতন্ত্র, পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা আজমল স্যার নতুন বই অ্যাড করে দিছে এখন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, মনে আসছে নিশ্চয়ই। একটাকে বলছিলাম কি ইন্ট্রিনসিক, আর এটাকে কি বলছিলাম? এক্সট্রিনসিক, তাই না? ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক স্নায়ুতন্ত্র। ইন্ট্রিনসিক স্নায়ুতন্ত্রকে মানে ইন মানে কি ভিতরে, অর্থাৎ যেই স্নায়ুতন্ত্রগুলো আমাদের পেরিস্টালসিস ক্রিয়া, তারপরে হচ্ছে তোমার রক্ত সঞ্চালন, তারপরে বিভিন্ন ক্ষরণ, এগুলো নিয়ন্ত্রণ করছিল ওই যে মাইন্টেরি আর বেসনার প্লেক্সারের মাধ্যমে, তাদেরকে আমরা বলছিলাম ইন্ট্রিনসিক। আর নিশ্চয়ই মনে আছে যে প্যারাসিম্পেথেটিক, সেটা হলো কি আমাদের প্যারাসিম্পেথেটিকের উদাহরণ হচ্ছে একটা ছিল সরি মানে এক্সট্রিনসিকের উদাহরণ কি ছিল? আমাদের সিম্প্যাথেটিক আর হলো প্যারাসিম্প্যাথেটিক। তোমাদের কুকুরের উদাহরণ দিয়ে পড়াইছিলাম, মনে আসছে নিশ্চয়ই, হ্যাঁ? যে সিম্প্যাথেটিকে আমাদের আসলে কি হয়, প্যারাসিম্প্যাথেটিকে কি হয়, ওই জিনিসটাই। তার মানে আমার এই পরিপাক তো পুরাটাই কি হচ্ছে? পরিপাক তো পুরোটাই আমাদের মানে আলাদাভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে? মস্তিষ্কের প্রভাবের থেকে নিজের একটা প্রভাব বেশি। এই জন্যই আমাদের এন্টেরিক স্নায়ুতন্ত্রকে আমরা কি বলছিলাম? আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। দেন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রধান জীবজ্ঞ কি বলে আমাদের সাধনী বা লিভিং টুল। আমরা নর্মালি জানি যে লিভিং টুল, এই প্রশ্নটা একটু আমাদের সরাসরি যেহেতু আসে নাই হাসান স্যারের বই থেকে, তো এটাকে অন্য বই থেকে আমাদের এটা আসছে। তো আমাদেরকে কি করার লাগতো? একটু এলিমিনেশন মেথড দেওয়ার লাগতো, যে এফ ফ্যাক্টর ফার্টিলাইজ ফ্যাক্টর না, এক্স প্লান্ট না,
তাহলে রেস্ট্রিকশন এনজাইম এগুলো তো জীবন্ত না, তাহলে আমরা মনে রাখবো প্লাজমিডটা আমাদের উত্তরের মধ্যে জীবন্ত ফ্যাক্টর। আচ্ছা, কানের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? এটাও ফুল সিলেবাসের প্রশ্ন, 8 অধ্যায় থেকে আসছে আমাদের কান অংশ থেকে। তো আমরা যদি একটু দেখি, কর্ণাস্থি, আমরা জানি যে কর্ণাস্থি হচ্ছে আমাদের শব্দ শুনতে সহায়তা করে, তাই না? তারপর টিম্প্যানিক পর্দা, শব্দ ভাইব্রেশনটা তৈরি করতে সহায়তা করে। ককলিয়ার বডি বলতে কোনো ওয়ার্ড তোমাদের বইয়েই নেই, যারা তোমরা মোটামুটি বই পড়ছো টাইপ কিছু একটা ককলিয়া ছিল আর কি। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারতা। আর ওই যে বড় একটা ছক ছিল, তাহলে বইয়ের ছকটা থেকে হুবহু প্রশ্নটা দিছে যে ভেস্টিবুলার যন্ত্র, হ্যাঁ এগুলো আছে, তারপর অর্গান কোড, এগুলো অনেকগুলো ছিল না যারা ভারসাম্য রক্ষা করে, সরাসরি এই প্রশ্নটা ছিল। মানে এটাও আজমল স্যারের বই থেকে সরাসরি আসছে যে ভেস্টিবুলার যন্ত্র আমাদের কি মানে ভারসাম্য রক্ষায় কাজ করতেছে। এরপর দেখো নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে খরিত হয়? তোমাদের এইটাও পুরা ছক, মানে আমি এই জন্য বলি বায়োলজির ছকগুলো আর ছবিগুলো এই দুইটা যারা ভালো করে পড়বে, যাদের বেসিকটা এখানে ঠিক থাকবে, তাদের কখনো আটকাবে না ইনশাল্লাহ। শুধু বইয়ের লাইন না পড়ে ছক পড়তে হবে, ছবি পড়তে হবে, এটাই হচ্ছে তোমার অ্যাডমিশনে ভালো করার ওয়ান টাইপ অফ, এবং বেসিক ঠিক করার এবং অনেকদিন পড়া মনে রাখা একটা সহজ বুদ্ধি। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়া ইনশাল্লাহ। এক্ষেত্রে আমাদের হ্যান্ড নোট গুলো তোমাদের এখন আশা করি খুবই সাহায্য করবে ইনশাল্লাহ, এগুলো সব ক্লাসের পড়া। দেখো নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? তুমি একটু নর্মালি খেয়াল করে দেখো, অক্সিটোসিন কোথা থেকে ক্ষরণ হয়? আমার অগ্র মস্তিষ্ক থেকে, তাই না? অগ্র মস্তিষ্ক থেকে অক্সিটোসিনটা আসতেছে। প্রোলাকটিন সেম, থাইরোনিন থাইরক্সিন থেকে। তো শেষমেশ আমার একটাই থাকতেছে, আমরা জানি মহিলাদের হরমোন কি কি, প্রোজেস্টেরন, তাই না, স্ট্রোজেন। তারপর উত্তর কি হবে? ডিম্বাশয় থেকে কি ক্ষরণ হয়? আমাদের প্রোজেস্টেরন ক্ষরণ হয়। ঠিক আছে, প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ মানে একটু যাদের খালি কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের জন্য এই প্রশ্নগুলো সলভ করা অত্যন্ত ইজি। তো দেখো তো আর কি কি আছে আমাদের এখানে, দেখি কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? এটা অনেকবার পড়ানো হয়েছে, এটা তোমাদের শর্ট সিলেবাসেও ছিল, ফুল সিলেবাসে এই প্রশ্নটা ছিল, দুই জায়গাতে এই প্রশ্নটা মোরলেস তোমাদের কমন ছিল। যকৃতে আমরা জানি না, তোমাদেরকে একটা অনেক বড় কিডনি চ্যাপ্টারেও ছিল, আমাদের ষষ্ঠ চ্যাপ্টার বৃক্ক ওইখানেও ছিল। আবার মনে করো যকৃতের যে কাজ, ঠিক আছে, যকৃতের কাজ বিপাকীয় ভূমিকা, ওইখানে প্রোটিন থেকে পড়ানো হয়েছিল, ডি অ্যামিনেশন, দেন হচ্ছে যে তোমার প্রোটিন আমাদের ইউরিয়া তৈরি, বিভিন্ন ধরনের হরমোন তৈরি, যকৃত এনজিওটেনসিনোজেন হরমোন, তারপর প্লাজমা প্রোটিন গুলো তৈরি, নিশ্চয় মনে আছে। ওইখানে আমরা কিন্তু পড়ছিলাম যে যকৃত ইউরিয়া তৈরি করে, কিন্তু কোন চক্রের মাধ্যমে বলে দিছিলাম যে অর্নিথিন চক্রের মাধ্যমে, তাই না? ওই যে ছিল না যে অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসিরিন, কি বলে আর্জিনিন ইত্যাদি ইত্যাদি। এটা খুবই কমন একটা লাইন যে অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃত ইউরিয়া তৈরি করে, আমরা সবাই জানি। যকৃত ইউরিয়া তৈরি করে, আর ইউরিয়া কার প্রধান অংশ? ইউরিয়া হচ্ছে মূত্রের প্রধান অংশ, তাই না? মূত্রের হচ্ছে প্রধান অংশ। এই মূত্র আবার কোথায় তৈরি হয়? বৃক্কে তৈরি হয়। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে মাথায় রাখবা যে বৃক্ক তাহলে কোথায়, বৃক্ক কি তৈরি করে? মূত্র। বুঝতে পারছো কথা? তাহলে এই যে মূত্র তৈরি হচ্ছে বৃক্কে, কিন্তু ইউরিয়া তৈরি হচ্ছে কোথায়? যকৃতে। তোমরা একটু ছকটা দেখে নিবা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে। আচ্ছা, কোন অ্যান্টিবডি প্রধান অ্যালার্জিতে সম্পর্কিত? তোমাদের বলছিলাম নিশ্চয়ই যে আমাদের গ্যামেট ছিল না, উত্তর কি ছিল? গ্যামেট বা গ্যামডি অনেকে পড়ে, গ্যামেট। তো 5 প্রকার আমাদের কি ছিল? অ্যান্টিবডি ছিল, GAMED। এর মধ্যে আমি তোমাদের বলছিলাম ই ইজ ইকাল টু কি? এক্সেপশন, তাই না? এটা পড়ানো হয়েছিল তোমাদের, ই ইজ ইকাল টু এক্সেপশন। এক্সেপশন মানে কি? এক্সেপশন মানে হচ্ছে এটা সবচেয়ে দুর্লভ, এটা ছিল মাত্র কত? 0.1%। আর সাথে সাথে এটাও বলছিলাম যে আমরা এইভাবে পড়তাম না, AEIOU, তাই না? তাহলে এর সাথে কার মিল ছিল? ই এর মিল ছিল, সব ভাওয়েল, তাই না? তাহলে ইতে কি? ইতে হলো আমাদের ই, আর এতে ছিল আমি তোমাদের বলেছিলাম কি? LRG। ঠিক আছে, যাই হোক এই টেকনিকটা মনে আসছে কিনা আমি জানি না, তো মনে যারা ছিল তাদের কখনো ভুল হওয়ার কথা না। এছাড়া তোমরা অন্যান্য গুলো দেখলেও বুঝতা। এ নর্মালি আমাদের কোথায় পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায়, তাই না? এম মনে করো যে ডেঙ্গুতে বাড়ে, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে বাড়ে, অনেকগুলো ছিল আমাদের। এরপরে জি আমাদের প্লাজমা ক্রস করতে পারে, এরকম প্লাসেন্টা ক্রস করতে পারে, এরকম অনেক কিছু কথাবার্তা ছিল। এর মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম এই ইটা একটু ইম্পর্টেন্ট কেন, এই যে আমাদের এক্সেপশন, এটা আজমল স্যারের বই থেকে আমাদের সরাসরি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নই আমাদের এবার অন্যান্য রাইটার থেকে প্রশ্ন খুবই কম। তো এটা খুবই ভালো জিনিস আলহামদুলিল্লাহ যে অন্যান্য রাইটার থেকে প্রশ্ন তোমাদের কম আসছে, বেঁচে গেছো আর কি। আচ্ছা, এই প্রশ্নগুলো মোটামুটি এখানেই ছিল। এরপরে আরো আমরা একটু দেখি যে আর কি কি প্রশ্ন আমাদের ছিল। তাহলে দেখো এখানে বলতেছে যে ভাইরাসের, এটা প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, তাহলে এটা প্রশ্ন একটু দেখি কি বলতেছে, দেখো তো বাবা। আমরা বলতেছি যে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? তাহলে আমরা মোটামুটি মোরলেস জানি ভাইরাস নরমালি যেই পোষকগুলোকে আক্রমণ করে হয় তোমার হচ্ছে এককোষী, না হয় হচ্ছে বহুকোষী, সরি আদিকোষী বা প্রকৃত কোষী। আদিকোষীতে একটাই অঙ্গাণু থাকে, সেটা হলো রাইবোজোম। প্রকৃত কোষীতে অনেকগুলোই থাকে। তো নরমালি যেহেতু ভাইরাস আমাদের বইগুলোতে যেগুলো আলোচনা, টিটুফাস ভাইরাস, ঠিক আছে কথা, তো এর নরমালি আমাদের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আর ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, কোষাবরণী থাকে না, শুধু একটা জিনিসে থাকে, সেটা কি? রাইবোজোম। এই জন্য বলা যেতে পারে যে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে
প্রোটিন তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে রাইবোজোম থেকে প্রোটিনটা তৈরি হতে পারে। আচ্ছা, টিস্যু কালচারের এগুলো সব রিডিং লাইন, যে ডিরেক্ট কি প্রচুর পরিমাণ চারা উৎপাদন করাই আমরা প্রধান উদ্দেশ্য টিস্যু কালচারের ক্ষেত্রে। এরপর দেখো নিচের কোনটি পিউরিন বেস, তোমরা পড়ছিলা এ জি সি টি, মনে আছে নিশ্চয়ই। এ আর জি কি পিউরিন, এ জি হচ্ছে পিউরিন, আর সিটি কি পাইরিমিডিন, পাইরিমিডিন নিশ্চয়ই মনে আছে তোমাদের, তাই না? পাইরিমিডিন। হ্যাঁ, তো কি হয় এ এর সাথে টি, সি এর সাথে জি, এভাবে বন্ধন গঠিত হয় না? তো এডিনিন আর গুয়ানিন আমাদের তাহলে কার বেস বলতো? পিউরিন বেস। অনেক সহজ প্রশ্ন ছিল, দেখলেই বুঝতে পারতেছ। জাস্ট এডিনিন আছে, গুয়ানিন কিন্তু এখানে নাই। সাইটোসিন আছে, তারপর হলো কি আমার থায়ামিন আছে, আর ইউরাসিল তো আমাদের আরএনএর ক্ষেত্রে থাকে, এটা তো দরকারই নেই। তাহলে আমাদের এ আর জি আর সি আর টি, এটা তোমরা পড়ছিলে, এ জি হলো পিউরিন, বাকিগুলো হচ্ছে পাইরিমিডিন। ফাইন। এরপর তোমরা দেখো আমরা কি পড়ছিলাম, মানবদেহের সপ্তম কোরটিক স্নায়ুর নাম কি? তোমাদের একটা টেকনিক আমি দিছিলাম, ওই যে অনেক মজার একটা যে টেকনিক ছিল, তাই না? অগো অন্তরের, এটা কিন্তু ফুল সিলেবাস থেকে, যদিও অন্তরের অন্তঃস্থল থেকে তুমি, এটা একটু কিভাবে দিছিলাম থেকে, তাই না? আচ্ছা, থেকে তুমি, তুমি একবার ফিরে ভালোবাসা গো ভালোবাসা, একটা টেকনিক দিছিলাম না, যে অগো অন্তরের অন্তঃস্থল থেকে তুমি একবার ফিরে ভালোবাসা গো ভালোবাসা আমি হারাইনি। আমাদের এরকম একটা টেকনিক আসলে পড়ানো হয়, বা তোমরা অ্যাডমিশন সময় সকলেই পড়ছো। তো আমাদের মানবদেহে তাহলে সপ্তম করোটিক স্নায়ু যদি আমরা দেখি, তাহলে আমাদের কি ছিল? ভেগাস ছিল কত নাম্বার? আমাদের 10 নাম্বার। ট্রোকোলিয়ার কত নাম্বার ছিল? ওগো 1। অলফেক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রোকোলিয়ার, ট্রাইজেমিনাল, ট্রোকোলিয়ারটা ছিল কত নাম্বার? 4 নাম্বার। তারপরে ফেসিয়ালটা কত ছিল? এইটাই হলো আমাদের 7 নাম্বার। অপটিক কত ছিল? 2 নাম্বার। তাহলে বুঝাই যাচ্ছে এটাও কিন্তু বক্স থেকে, মানে এবার বায়োলজির এত প্রশ্ন বক্স গুলো থেকে আসছে, যেটা আসলে ভাবাই যায় না। আলহামদুলিল্লাহ। তো যারা একটু বক্স গুলোর দিকে, বারবার বলা হয় তোমাদেরকে যে বক্স গুলো একটু রিভিশন দিয়ে যাবা শেষের দিন, আগের দিন রাতে, যারা বক্স গুলো রিভিশন দিচ্ছে তারা অনেক ভালো করছে আশা করি ইনশাল্লাহ। তো তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? ফেসিয়াল, যেহেতু এটা আমাদের টেকনিকটার আন্ডারে মোটামুটি পড়ে যাচ্ছে। অথবা তোমরা এমনিতে যারা মনে রাখছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রোকোলিয়ার, ট্রাইজেমিনাল, এবডুসেন্স, ফেসিয়াল, তাই না? নরমালি যারা একদম ডিরেক্ট মনে রাখছে তারাও এটা খুব সুন্দর পারছো আশা করি ইনশাল্লাহ। এরপরে তোমরা দেখো কি প্রশ্ন বলতেছে, যে এনজিওপ্লাস্টি করলে কি হয়? এইটাও কিন্তু দেখো, এগুলো কিন্তু মুখস্থের পড়া না, এগুলো কিন্তু তোমার বেসিক থেকে আসবে। তো এনজিওপ্লাস্টি করলে কি হবে? হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়ার কোনো চান্স আছে? অবশ্যই নাই। তাহলে কাটা। হৃদস্পন্দনের গতি ধীর হয় না, তাহলে কি রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি পায়? হ্যাঁ, এইটা একটু আমাদের আসতে পারতো যে ওই পাশ দিয়ে রক্ত সঞ্চালন করে। কিন্তু তাছাড়াও তুমি দেখো তার পাশেই একটা বলছে সরু ধমনী প্রশস্ত হয়। আমরা সবাই কি জানি এনজিওপ্লাস্টি কি? আমাদের অনেকগুলো এনজিওপ্লাস্টি ছিল না, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, স্টেনিং, তো এই স্টেন্টিং অনেকগুলো আছে। তাহলে আমাদের এখানে মনে করো যে রক্ত দেখা যাচ্ছে যে তোমার ধমনীটা কি হয়ে গেছে? সরু আছে, ঠিক আছে? তো সেই সরু ধমনীটা আমাদের মনে করো যে কি করে দিতে পারতেছে, মনে করো প্রশস্ত করে দিতে পারতেছে। তাহলে সরু ধমনী কি হচ্ছে বলতো? প্রশস্ত হচ্ছে। এখানে এই দুইটা তোমাদের অনেক কনফিউশন হইতে পারে। রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি পায়, তো হ্যাঁ রক্ত সঞ্চালন গতি বৃদ্ধি পাচ্ছে, কথা সত্য। কিন্তু মানে এই প্রশ্নগুলো মানে একটু চিন্তা করে দিতে হবে আসলে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি এটা তো সরাসরি সেরকম ইয়া নাম। তো সরু ধমনী প্রশস্ত করাই আমাদের এনজিওপ্লাস্টির মোরলেস কমন কাজ ইনশাল্লাহ। আচ্ছা, এরপর তোমরা দেখো কোন কোষ হেপারিন তৈরি করে? আমরা বারবারই বলছি যে এটা তো অনেকবার, এটা তো ভার্সিটির মানে ভার্সিটি মেডিকেলে আসা প্রচুর প্রশ্ন, ডেন্টাল এই প্রশ্নটা মনে কমন আসছিল, যে কোন কোষটা কি করে? তোমরা জানো সবাই, বেসোফিল হেপারিন তৈরি করে, তাই না? যেটা রক্তের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, আমরা এগুলো বারবারই পড়ছি। এগুলো তো জানোই। নিউট্রোফিল কি করে বলো তো সবাই? নিউট্রোফিল হচ্ছে আমাদের জীবাণু ভক্ষণ করে। কয়টা জীবাণু ভক্ষণ করে? 20টা জীবাণু ভক্ষণ করে। জানো মনোসাইট কয়টা ভক্ষণ করতে পারে? 100টা পর্যন্ত জীবাণু ভক্ষণ করতে পারে। তারপর লিম্ফোসাইট তো জানো অ্যান্টিবডি তৈরি করে। তাহলে উত্তর কি হবে? বেসোফিল। মানে এরা সবাই মোটামুটি কিসের সাথে জড়িত? জীবাণু ভক্ষণ, অ্যান্টিবডি তৈরি করা, জীবাণু মারা, এগুলোর সাথে। আর বেসোফিলের কাজ আমাদের কি ছিল? হেপারিন তৈরি করা, হিস্টামিন তৈরি করা। মনে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা ফাইন, এগুলো খুবই সহজ প্রশ্ন, বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন আসছে এগুলো থেকে। আচ্ছা, নেক্সট আর লাস্ট প্রশ্ন আমরা দেখি আর কি কি আছে এখানে। আমরা যদি একটু দেখি এখানে আমাদের থাকতেছে কি কি, দেখো। তাহলে আমরা বলতেছি যে লাস্ট আমরা কয়েকটা প্রশ্ন সলভ করে নিই। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই কোষ প্লেট গুলো তো আমাদের কোষ প্রাচীর তৈরির যে ধাপ, মানে ধাপটা ছিল সেখানে। তো কোষ প্লেট, তাহলে কোষ বিভাজন চ্যাপ্টারে তুমি পড়ছিলা যে তোমার প্রোফেজ পর্যায়ে আমাদের কি ছিল? যে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, মনে আছে না? আর গোলজি বডি থেকে আসা কি? গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, মনে আছে? তাহলে গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে আমাদের কি তৈরি করে? আমাদের তৈরি করে কোষ প্লেট। তার মানে যদি এই প্রশ্নটা তোমার ওইভাবে না মনে পড়তো, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করলে পারতা। রাইবোজোমের কাজ হলো মোরলেস প্রোটিন তৈরি করা, মাইক্রোটিউবুলস আমাদের কাজ অন্যান্য জিনিস, সিলিয়া, ফ্লাজেলা, হ্যান্ড, তার সাথে আমাদের কি লাইসোজোম, কি আমরা বলছিলাম মিথ্যা বললে শাস্তি পাবা, অনেকগুলো অটোফেগি, অটোলাইসিস ইত্যাদি ইত্যাদি কাজগুলো ছিল। তার সাথে আমাদের তারপরে কোষ কি বলে ইত্যাদি। তো এর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা 2-3 জায়গাতে ইনশাল্লাহ আজমল হাসান স্যারের বই এটা কমনলি আমাদের আসছে,
যে গোলজি বস্তু আমাদের কোষ প্লেট তৈরিতে সহায়তা করতেছে। আচ্ছা, এরপরে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? ডিএনএ অণু বৃদ্ধিকরণ না, আমরা তো দুইটা এনজাইমের নাম সেই 9-10 থেকে হয়তো বা পড়ি, তাই না? একটা রেস্ট্রিকশন আর কি লাইগেস। লাইগেস এনজাইমের কাজ হচ্ছে লাগানো, তাই না, জোড়া লাগানো। আর রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? কাটা। তো এই যে দেখো, তাহলে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদ করা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমাদের প্রশ্নগুলো অনেক সহজ আসছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। তারপর এগুলো রিডিং লাইন, নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমেরালোস বলা হয়, সেটা হচ্ছে আমাদের খরা এড়ানোর জন্য উদ্ভিদগুলো। তারপর দেখো নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক হয়? আমরা সকলেই জানি হাইড্রার দুই ধরনের পরিপাক হয়, আমাদের বলানো হয়েছিল। আমাদের বাইরের দিকে আমাদের একটা স্তর থাকে, ঠিক আছে ঘটনা? তাহলে আমরা এটা বলছিলাম এপিডার্মিস, আর ভিতরের দিকে আমরা যেটাকে বলছিলাম সেটাকে আমরা কি বলছিলাম? গ্যাস্ট্রোডার্মিস। মনে করো ভিতরের দিকে একটা সেল লেয়ার একটা দিয়ে দিলাম, তো এটা ছিল গ্যাস্ট্রোডার্মিস। এই মাঝখানের স্তরটাকে আমি কি বলছিলাম? মনে করো এখানে আমার সবুজ কালার দিয়ে দিছিলাম, এটাকে তো আমি কি বলছিলাম বলো তো? তাহলে এটাকে আমরা বলছিলাম হলো মেসোগ্লিয়া। আর এই নীলটাকে আমরা কি বলছিলাম? অন্তঃকোষ, তাই না? তাহলে এইখানে ভিতরে যে ফাঁকা জায়গাটা আমরা পাইছিলাম, এই যে ফাঁকা জায়গাটা যে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটার নাম আমরা কি বলছিলাম? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সিলেন্টেরন, তাই না? ওকে, তাহলে হাইড্রা শরীরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটাকে আমরা বলছিলাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখানে কি থাকে? এখানে আমাদের প্রত্যেকটা সেল থেকে 4টা করে কি তৈরি হয়? ফ্লাজেলা তৈরি হয়, তাই না? তো এই ফ্লাজেলা গুলো খাবারগুলোকে কি করে? নাড়ে আর ছোট ছোট কণায় পরিণত করে দেয়। তাহলে এই ছোট ছোট কণায় পরিণত করে যে দিল, তাহলে একটা পরিপাকে সহায়তা করলো। এই পরিপাকটাকে আমরা কি বলছিলাম? বহিঃকোষীয়, কোষের বাইরে। সুন্দর ছবি দেখাইছিলাম, মনে আসছে নিশ্চয়ই। তাহলে এই জায়গাটা হলো কোষের বাইরের এরিয়া। আর এরপরে কি হয়? ক্ষণপদকারী কোষ, আমাদের যে পুষ্টি কোষের দুইটা পার্ট ছিল, ফ্লাজেলীয় কোষ আর হলো ক্ষণপদীয় কোষ। তাহলে ফ্লাজেলীয় কোষগুলো মনে করো আন্দোলন করে ভাগ করে দিল, আর পুষ্টি কোষগুলো তারপরে কি কোষের ভিতরে নিয়ে নিল। এরপরে আমাদের যে অ্যামাইলেজ, লাইপেজ ছিল, ট্রিপসিন, পেপসিন ইত্যাদি ইত্যাদি এনজাইম গুলো, ওই এনজাইম গুলো তখন অন্তঃকোষীয় পরিপাক করতেছে। আর এই জায়গায় যেটা ঘটছে সেটা কি? বহিঃকোষীয় পরিপাক, তাই না? তাহলে হাইড্রা বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয় সিলেন্টেরনে। তো মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? এটা অষ্টম চ্যাপ্টারের পরে এবার অনেকগুলো প্রশ্ন হচ্ছে অষ্টম চ্যাপ্টার থেকে। তোমরা এটা অনেকে জানো, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা, ভয়, ঘৃণা ইত্যাদি অনেকগুলো জিনিস মনে করো আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে থাকে। এটা আমাদের একটা টেকনিকের মাধ্যমে ছিল, দ্বিতীয় স্টেশন, মনে থাকবে আশা করি তোমাদের। তো এই হচ্ছে আমাদের মরললেস এগুলো প্রশ্ন। প্রশ্নটা তুলনামূলক দুই একটা প্রশ্ন ছাড়া, আর ট্রিকি প্রশ্ন ছিল 2-4টা, বাট বাকি বেশিরভাগ তথ্য হুবহু আজমল হাসান স্যারের বই থেকে তুলে দেয়া। তো তোমরা হচ্ছে যে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, তোমরা সকলেই রেজাল্ট জানাবা কি অবস্থা না অবস্থা তোমাদের সকলেই। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো প্রশ্ন, আমাদের হ্যান্ডনোট, বই দেখানো ইত্যাদি ইত্যাদি এক্সট্রা প্রশ্নগুলো সব কমন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেভাবে বলতেছি, আশা করি আজকের প্রশ্নটা সলভ করার পরে তোমাদের এটা অবশ্যই মনে হবে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে পড়াচ্ছি, আমরা যেভাবে চেষ্টা করতেছি তোমাদের হ্যান্ডনোট দিয়ে, বই দাগিয়ে। বইয়ের গুরুত্ব অপরিসীম, বই পড়তে হবে। আমরা যেভাবে ক্লাসে স্মার্ট বোর্ডে তোমাদেরকে হ্যান্ডনোট দেখাচ্ছি বা বই পড়াচ্ছি, ইনশাআল্লাহ হ্যান্ডনোট গুলো হাতে দিচ্ছি, সবগুলো ভালো করে পড়বা। ট্রিক্স গুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় কনফিউশন জায়গাগুলো ট্রিক্স গুলো একটু সহায়তা করতে পারেন, ঠিক আছে? তো আর আমাদের কি ছিল দেখো তো, আমরা হচ্ছে যে নিচের কোনটি মালবেসি গোত্রের উদ্ভিদ সেটাতে একটু দেখো। এটা একেবারে হুবহু হাসান স্যারের বইয়ের যে আমরা উদ্ভিদগুলোর নাম পড়ছিলাম, সেখানে আমরা খুব কমনলি পড়ছিলাম যে তোমার হচ্ছে কি কি ছিল আমাদের, তাই না? জবা, তুলা, তাই না, কার্পাস তুলা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ছিল। তো এটা খুবই ইজি একটা প্রশ্ন, আগের প্রশ্ন থেকে। নিচের কোনটিকে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলে? তোমাদের বলানো হয়েছিল সংক্রমণ ক্ষম, বলছিলাম না? ভিডি অন, অন হয়ে গেছে, অন মানে কি? চালু হয়ে গেছে, তার মানে কি? সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ। আর সংক্রমণ ক্ষমতা বিহীন কি ছিল? বিহীনটা ছিল নিউক্লিয় ক্যাপসিড। সাবভাইরাল সত্তা কি ছিল? প্রিয়ন্স আর ভিরোয়েড, মনে আছে তো নিশ্চয়ই? আচ্ছা, খুবই সহজ প্রশ্ন। ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা? হিমুর ডেলটয়েড পড়ানো হয়েছিল না এরকম করে আমাদের? হিমুর একটা টেকনিক দিছিলাম না? হিমুল ডেলটয়েডে ইনজেকশন দেয়, কান্নায় ভেঙে পড়লো, এরকম একটা টেকনিক কিন্তু ছিল, তাই না? তো হিমুতে হিউমেরাস ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি হিউমেরাসটা আনছি এখানে। তো তোমাদের মনে আছে যে আমাদের এই যে ডেলটয়েড মাসল, তাই না? ডেলটয়েড মাসল আমরা ইনজেকশন দিই বলছিলাম, কিন্তু ডেলটয়েড মাসল এই যে আমাদের যে উঁচু অংশটা, টিউবারসিটি মানে উঁচু, তাহলে এই যে উঁচু অংশটাকে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে ডেলটয়েড টিউবারসিটি। তাহলে এই মাসলে আমরা কি করি? ইনজেকশন নেই নরমালি, মনে পড়ছে নিশ্চয়ই। এছাড়া আমাদের কি কি থাকে? ওই যে ডেলটয়েডে টিকা দেওয়া, টিকাতে আমরা কি বলছিলাম? তোমাদের এখন তো এটা আসে না, এটা দরকার নেই। আমরা এই যে ডেলটয়েডতে শুধু মনে রাখবো হিমুর ডেলটয়েডের টিকা। টিকাতে ছিল ট্রোকোলিয়া, টিউবারসিটি, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে ডেলটয়েড আমরা এখান থেকে পড়ে ফেললাম, তাহলে এটা উত্তর কি হবে? হিউমেরাস। আচ্ছা, আর ফুসফুসের আবরণ, এটা তো কমনলি সকলেই জানো, কয়েকদিন আগে মনে ফার্স্ট ইয়ারদেরকে পড়াইলাম যে ফুসফুসের আবরণের কি বলা হয় বলতো? প্লিউরা। পেরিকার্ডিয়াম, আমাদের যে সিবিসি কার্ডিও বায়োলজি কেয়ার, তাহলে এটা কার? হৃৎপিণ্ডের আবরণকে আমরা বলি পেরিকার্ডিয়াম। গ্লিসন্স ক্যাপসুল কার ছিল? যকৃতের, কিছুদিন আগে পড়াইলাম। ডায়াফ্রাম কি?
বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলছিলাম কি, ডায়াফ্রাম, তাই না? তাহলে এই হচ্ছে প্রশ্নের সলভ। থ্যাংক ইউ।